ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10টি, এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 14টি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি আছি মোহাম্মদ সেতু সর্দার, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান। তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমার ক্লাসের আলোচনার বিষয়টি কি আছে সেটা আমরা বোর্ডে দেখি। আমরা এখন পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো আমরা জানি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো কক্ষপথ আছে। এই কক্ষপথকে শেল বলে। তো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম যে কক্ষপথ থাকে তাকে কে শেল বলে। এটা হচ্ছে প্রথম কক্ষপথ। দ্বিতীয় যে কক্ষপথ থাকে তাকে এল শেল বলে। তৃতীয় যে কক্ষপথ থাকে তাকে এম শেল বলে। আর চতুর্থ যে কক্ষপথ থাকে তাকে এন শেল বলে। তার মানে আমরা কি জানি যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে শেলগুলো আছে বা কক্ষপথগুলো আছে, তার প্রথমটাকে হচ্ছে কে শেল বলে, দ্বিতীয়টাকে এল শেল বলে, তৃতীয়টাকে এম শেল বলে, আর চতুর্থটাকে এন শেল বলে। এগুলো সব হচ্ছে প্রধান শক্তি স্তর। তো কে শেলে কয়টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শেল অর্থাৎ এল শেলে কয়টি ইলেকট্রন থাকে, তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, তার একটা ফরম্যাট আছে, আমরা সকলেই জানি। কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। যেহেতু প্রথম কক্ষপথ, এর মান তুমি 1 বসাও, তখন আসে কি 2 × 1 এর স্কয়ার, তার মানে 1 × 2 মানে হচ্ছে 2, অর্থাৎ কে শেলে কয়টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন থাকে সর্বোচ্চ। এল শেল মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে। দ্বিতীয় কক্ষপথে তার মানে এর জায়গায় তুমি 2 বসাও, বসাইলে কি আসে 2 এর স্কয়ারে 4, 4 × 2 = 8, তার মানে 8টি শেল, 8টি ইলেকট্রন থাকে হচ্ছে এল শেলে। তৃতীয় অর্থাৎ এম শেলে থাকে হচ্ছে 3 বসালে 3 এর স্কয়ার 9, 9 × 2 = 18, তার মানে হচ্ছে 18টি ইলেকট্রন থাকে। চতুর্থ শেল অর্থাৎ এন শেলে, অর্থাৎ চতুর্থ কক্ষপথে 4 বসালে আসে 4 এর স্কয়ার মানে হচ্ছে 16, 16 × 2 = 32, তার মানে চতুর্থ শেলে থাকে হচ্ছে আমাদের 32টি ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, আর চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, 32টি ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের প্রধান বা মেইন যে শক্তি স্তর আছে, কক্ষপথ আছে, সেখানে কতগুলো ইলেকট্রন থাকে সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে সেটার কিছু তত্ত্ব। তো এখন আমরা দেখব পরমাণুর উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো আমাদের পরমাণুর যে প্রধান শক্তি স্তর আছে, তার আবার প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের এক বা একাধিক উপশক্তি স্তর রয়েছে। তো এই উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। তাহলে সাধারণত আমরা জানি 4টি উপশক্তি স্তর রয়েছে বা অরবিটাল রয়েছে। সেগুলো কি কি একটু দেখি। এস, পি, ডি, এফ। তার মানে প্রত্যেকটি শক্তি স্তরের সর্বমোট 4টি উপশক্তি স্তর রয়েছে। তাহলে উপশক্তি স্তর হচ্ছে কয়টি বা অরবিটাল হচ্ছে কয়টি, 4টি, এস, পি, ডি, এফ। এখন এস অরবিটালের বা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ করে হচ্ছে 2টি। তারপর হচ্ছে আমাদের পি অরবিটালে অথবা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6টি। ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10টি।
এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 14টি। এগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে। এস উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণের ক্ষমতা 6টি, ডি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, এফ উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। তাহলে প্রথম শক্তি স্তরে আবারও তোমার একটু মনে রাখতে হবে, প্রথম শক্তি স্তরে শুধুমাত্র থাকে হচ্ছে একটি উপশক্তি স্তর, তার মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে এস উপশক্তি স্তর। আর যেহেতু এস প্রথম শক্তি স্তরে আছে, তার মানে এখানে হবে হচ্ছে 1। ক্লিয়ার? আর এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণের ক্ষমতা কত? 2। তো এই যে আমরা দিলাম 2। দ্বিতীয় শক্তি স্তরে, এখন দ্বিতীয় শক্তি স্তর যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে 2টি, একটি হচ্ছে এস আর একটা হলো পি। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে 3টি, এস পি ডি। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে 4টি, সেগুলো হচ্ছে এস পি ডি এফ। সেম প্রথম শক্তি স্তরের মতন দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো বসাই। তো দেখো দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এখানে এস এর আগেও 2 হবে, পি এর আগেও 2 হবে। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে, এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 2টি, পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 6টি, তাই দিলাম। এখন তৃতীয় শক্তি স্তর, তার মানে তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর আগে আমরা 3 দিলাম, 3। এখন তৃতীয় শক্তি স্তরের এস এর সর্বোচ্চ ইলেকট্রন হবে 2টি, পি এর হবে হচ্ছে 6টি, আর ডি এর হবে হচ্ছে 10টি। এই যে নিচে আমি লিখে দিয়েছি। সেম একইভাবে চতুর্থ শক্তি স্তরের যে 4টি অরবিটাল রয়েছে সেগুলোর আগে 4 দিলাম, যেহেতু তারা চতুর্থ শক্তি স্তরে আছে। এখানে এস এর 2, পি এর ইলেকট্রন থাকবে 6টি, আর হচ্ছে আবার ডি এর ইলেকট্রন থাকবে কয়টি বলো তো? ডি এর ইলেকট্রন থাকবে হচ্ছে 10টি, আর এফ এর ইলেকট্রন থাকবে হচ্ছে 14টি। এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যে কোনো শক্তি স্তরের জন্য এই 4টি ই অরবিটাল থাকে, এস পি ডি এফ। তো দেখি আমরা আসলে ঠিক আছে কিনা। এখানে ইলেকট্রন 2টি দেখো, আর প্রথম শক্তি স্তরের ইলেকট্রন 2টি, ঠিক আছে। আমরা একটু শুদ্ধি পরীক্ষা দেখাচ্ছি। দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন এখানে 2টি আছে, পি তে 6টি আছে, মোট 8টি। হ্যাঁ ঠিক আছে। তৃতীয় শক্তি স্তরে এস অরবিটালে আছে 2টি, পি তে 6টি, 8টি, আর ডি তে 10টি, মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তরেও আছে 18টি। চতুর্থ শক্তি স্তরে এখানে 2, এখানে 6, 6 2 8, 8 আর 10 18, 18 আর 14 মানে হচ্ছে 32। চতুর্থ শক্তি স্তরে মোট 32টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম একটু আবারও বলি। এসপিডিএফ হচ্ছে আবার উপশক্তি স্তর। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, দ্বিতীয় শক্তি স্তরে আবার দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 2টি, তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর বা অরবিটাল আছে 3টি, চতুর্থ শক্তি স্তরে অরবিটাল আছে আবার 4টি। তাহলে আমরা উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণা গ্রহণ করিলাম। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে অরবিটালের শক্তিক্রম, অর্থাৎ অরবিটালের কোন শক্তি মানে কোন অরবিটালটি শক্তি কম, কোন অরবিটালের শক্তি বেশি, তার ক্রমটাই দেখব। তবে এখানে তোমাদের অবশ্যই একটা জিনিস পড়ে রাখতে হবে, ইলেকট্রন সহ কোনো পরমাণুর ইলেকট্রন সর্বপ্রথম হচ্ছে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। প্রথমে কি করে? নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, সেখানে থেকে আস্তে আস্তে করে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করে।
যখন নিম্ন শক্তি স্তরের অরবিটাল পূর্ণ হয়ে যায় তখন সে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। তো দেখো এখানে আমি 1s থেকে শুরু করে 5f পর্যন্ত বিভিন্ন অরবিটাল লিখেছি। এখন এগুলোর মধ্যে কার শক্তি সবচেয়ে কম এবং আস্তে আস্তে কার শক্তি সবচেয়ে বেশি সেই কর্মটা আমি দেখাবো। তো দেখো এই কর্ম দেখানোর জন্য আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n প্লাস l। এর সকলেই জানি, এই যে এখানে n হচ্ছে 1, এখানে n হচ্ছে 2, এখানে n হচ্ছে 2, এইভাবে। কিন্তু l এর বারটা কি আমরা জানি? l এর বার আমরা জানি না। l এর বার হচ্ছে ধরা হয় s এর জন্য 0, এগুলো কিন্তু l এর বার। s এর জন্য l এর বার 0, তারপর হচ্ছে p এর জন্য 1, d এর জন্য 2, আর হচ্ছে f এর জন্য 3। অর্থাৎ l এর মান s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। এই তিনটি মান অ্যাপ্লাই করে খুব সহজে আমরা কি করতে পারবো? খুব সহজেই শক্তির ক্রমটা বের করতে পারবো। তো এবারে দেখো 1s এ কি হবে? n এর মান 1 আর l এর মান হচ্ছে কত বলো তো? 0। তারপরে 1s এর মান হচ্ছে 1। এবার আমরা দেখি 2s। এখানে n হচ্ছে 2 আর s এর বার হচ্ছে 0, তারপরে হচ্ছে 2। এবার দেখি 2p এর জন্য কি হবে? 2p এর বার কি হবে? n এর মান 2, p এর বার কত? এই যে এখানে ডান দিকে দেখে নাও 1, তারপরে 2p এর বার হচ্ছে 3। এবার আছে 3s এর জন্য। 3 তো 3, n এর মান, s মানে হচ্ছে 0, তারপরে 3 এর সাথে 0 যোগ করলে কত আসে? 3s এর বারও 3। এবার 3p এর মান, 3 তো 3, p এর বার হচ্ছে এই যে এখানেই আছে, p এর বার কত বলো তো? 1, তার বারে হচ্ছে 3 প্লাস 1 মানে হলো 4। সেম একইভাবে 3 প্লাস d এর বার 2, 5, তারপরে আসে 4 4, s এর বার হচ্ছে কত বলো তো? 0, বারে হলো 4। তো আমরা কিন্তু ক্রমটা পেয়ে গেছি, কে সবচেয়ে ছোট, তারপরে কে বড়। 1, তারপরে 1s হচ্ছে সবচেয়ে আবার নিম্ন শক্তি। 1s এর চেয়ে উচ্চ শক্তি হবে হচ্ছে 2, মানে হচ্ছে 2s। তার থেকে উচ্চ শক্তি হবে দেখো 3, দুইটাই 3, এখানে 2p আর হচ্ছে 3s, দুইটার বাড়ি 3। তাহলে তুমি কাকে নিবা? যার কক্ষপাত নিম্ন স্তরে আছে তার শক্তি কম, তার বারে এখানে শক্তি কম হচ্ছে 2p, তার থেকে শক্তি বেশি হচ্ছে 3s অরবিটালের। তার মানে এই যে 2p দিলাম, তার থেকে শক্তি বেশি কার বলো তো? 3s এর। তারপরে কি হয়? 3s এর পর আছে 3p, যার তো এইবার একটু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে কি একটু দেখি। আমরা বুঝতে পারতেছি যে এখানে আছে হচ্ছে, এবারে 3s পর্যন্ত কিন্তু আমি ঠিকভাবে বুঝাইতে পারলাম, এ পর্যন্ত আবার প্রতিস্থাপন করা শেষ। এখন তারপরে আছে 4, তারপর হচ্ছে 5, তাহলে নিঃসন্দেহে 4 কে নিব। তাহলে 4 কে নিলে 3s এর পরে কে হবে বলো তো? 4 এ আছে হচ্ছে 3p, তার মানে 3s এর থেকে একটু শক্তিশালী হচ্ছে 3p। তারপরে আছে 5, তারপরে আছে 4, এই দুটো থেকে কাকে নিব? তো 5 বড়, 4 হচ্ছে ছোট, তার মানে 5 হবে অধিক শক্তিশালী আর তার থেকে কম শক্তিশালী হবে হচ্ছে 4। 4 এ আছে কে? অর্থাৎ 3p এর পরে হবে হচ্ছে 4, 4 বারে হচ্ছে 4s। 4s এর পরে শক্তিশালী হবে কি? 4, এখানে বার পাইছি 4, 4 থেকে বড় হচ্ছে 5, তারপরে হচ্ছে তার থেকে শক্তিশালী হবে এই 5, 5 বারে হচ্ছে 3d। এবার পরের বারগুলো বসাই এবং বসানোর পরে সেইগুলোর শক্তি স্তরটা একটু দেখি। তো আবার 4p, 4d, 5, 4f, 5s এর বার বসালাম। উপরে কি বসিয়েছিলাম? 3d এবং 4s এর বার। তো 4s এর বারের পরে তারপরে হচ্ছে 4p হবে, যেহেতু 4p এর মান হচ্ছে কত? 5। তো আমি এখন বসাবো হচ্ছে 4p। 4p এর কাজ শেষ। এবার আবার আছে 4d এবং 4f, 5s। এখানে 4d এর বার 6 আছে, 4f এর বার 7 আছে, 5s এর বার 5 আছে। তারপরে এখানে কম মান কার? 5, তারপরে 5s হচ্ছে এদের মধ্যে
শক্তিশালী কম, তারপরে 4p এর পর হবে 5s, 5s এর পর কি হবে, 5s এর পর হচ্ছে 6, 6 হচ্ছে কারবার 4d, তাহলে 5s এর পর হবে 4d। টা দেখিয়েছি কি হয়েছে বলো তো, ওয়ার্ড এস, তার থেকে অধিক শক্তি 2s, 2s থেকে 2p, 2p থেকে হচ্ছে 3s, 3s থেকে 3p, তারপরে হচ্ছে 4s। এইখানে একটু ভিডিও আছে, মানে ক্রমটা ঠিক থাকে এটাই। 4s এর পরে অর্থাৎ 4s এবং 3d এই দুজনের মধ্যে হচ্ছে শক্তি কম হচ্ছে 4s এর, তারপরে হচ্ছে 3d, তারপরে 4p, 4p এর পরে আছে হচ্ছে 5s, এখানেও আরেকটি শক্তিক্রম একটু এলোমেলো আছে, তারপরে হচ্ছে 5s এর শক্তিক্রম 4d শক্তিক্রমের চেয়ে কম। অর্থাৎ এইভাবে তোমরা অন্যান্য যে অরবিটালগুলো আছে সেগুলো শক্তিক্রমটা বের করবা। আর শক্তিক্রমটা অবশ্যই ভালোভাবে পড়ে রাখতে হবে, না হলে ইলেকট্রনিক বিন্যাসের ক্ষেত্রে কোথায় আগে ইলেকট্রনটি প্রবেশ করবে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বেশি সেগুলো তোমরা এলোমেলো করে ফেলবা। তো আমি আশা করি যে অরবিটালের শক্তিক্রমটা বাসায় আবার প্র্যাকটিস করে ভালোভাবে ফুল কমপ্লিট করবা। আবার আরেকটা নিয়ম আছে, সেটাও তোমরা জানো, প্রথমে 1s, তারপরে হচ্ছে 2s, 2p, তারপরে হচ্ছে 3s, 3p, 3d, তারপরে হচ্ছে 4s, এভাবে করে অ্যারো দিয়েও কিন্তু একটা নিয়ম আছে, যেটা যে নিয়মেও শক্তিক্রমটা বের করা যায়। তো তোমরা ইচ্ছা করলে সেই নিয়মেও শক্তিক্রমটা বের করতে পারো, যেটা তোমাদের বইতে আছে। তোমার যেটা ভালো লাগে সেই নিয়মে অরবিটালের শক্তিক্রমটি অবশ্যই মনে রাখতে হবে, না হলে তুমি ইলেকট্রন বিন্যাস ভালোভাবে করতে পারবে না। ধন্যবাদ আবার ভিডিওটি দেখার জন্য। এই রকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।